নমস্কার, শুনছেন সাহিত্যিক শ্রী অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে। আজ উপন্যাসের চতুর্দশ পর্ব। ঈশম সহসা হেঁকে উঠল। কর্তারা ঠিক হইয়া বসেন। নৌকাটাকে খাল থেকে ঠেলে শীতলক্ষার জলে ফেলে দেবার সময় এমন হেঁকে উঠল। স্রোতের মুখে পইরা গেলেন, পানিতে পইরা গেলে আর উঠান যাইব না। সামনে বড় নদী, শীতলক্ষা নাম তার। এত বড় নদীর নাম শুনে সোনা ছইয়ের ভেতর ঢুকে বসে থাকল। লালটু পল্টু ছইয়ের ওপর বসেছিল এতক্ষণ। বড় নদীতে পড়ে গেছে শুনেই লাফিয়ে পাটাতনে নামল। দেখল বড় নদী তার দুই তীর নিয়ে জেগে রয়েছে। স্রোতের মুখে নৌকা পড়তেই বেগে ছুটতে থাকল। সারা পথ বড় কম সময় পার হয়ে এসেছে। পালে বাতাস ছিল, উজানে নৌকা বাইতে হয়নি। আর কি আশ্চর্য, নদীতে পড়তেই ঢাক ঢোলের বাজনা, পূজার বাজনা বাজছে। দুই পাড়ে গাছপালা পাখি, এবং গাছপালা পাখির ভিতর সোনা বড় অট্টালিকা আবিষ্কার করে কেমন মুহ্যমান হয়ে গেল। সারি সারি অট্টালিকা, এত বড় যেন সেই বিল জুড়ে অথবা সোনালি বালির নদীর চর জুড়ে, গ্রাম মাঠ জুড়ে শেষ নেই বুঝি অট্টালিকার। রাজপ্রাসাদের মতো বাড়ি। সে আর ছইয়ের নিচে বসে থাকতে পারল না। হামাগুড়ি দিয়ে বের হতেই দেখল জলে সেই সব ঐশ্বর্যমণ্ডিত প্রাসাদের প্রতিবিম্ব ভাসছে, যেন জলের নিচে আর এক নগরী। সে তার গ্রাম ছেড়ে বেশি দূর গেলে মেলা পর্যন্ত গেছে, কোথাও সে এমন প্রাসাদ দেখেনি। সে এবার উঠে দাঁড়ালো। নৌকার মুখ এবার পাড়ের দিকে ঘুরছে। সামনে স্টিমার ঘাট, ঘাটের পাশে বুঝি নৌকা লাগবে। পাড়ে পাম গাছ, সড়ক ধরে পাম গাছের সারি অনেক দূর পর্যন্ত চলে গেছে। সড়কের ডাইনে নদীর চর এবং কাশফুল। উত্তরের দিকে পিলখানার মাঠ, মাঠ পার হলে বাজার এবং আনন্দময়ী কালীবাড়ি। ঘাটে রামসুন্দর এসেছিল ওদের নিতে। সে পাড়ে উঠে যাবার সময় সব বলল। নদী থেকে যত কাছে মনে হয়েছিল যেন নদীর পাড়েই এইসব অট্টালিকা। নদীর পাড়ে নেমে মনে হলো সোনার তত কাছে নয়। ঠিক সড়কের পাশে পাশে হাঁটু সমান পাঁচিল, পাঁচিলের মাথায় লোহার রেলিং, ছোট বড় গম্বুজ। কোথাও সেই গম্বুজে লাল নীল পাথরের পড়ি উঠছে। দুপাশে সারি সারি ঝাউ গাছ, গাছের ফাঁক দিয়ে দিঘিটা চোখে পড়ছে। দুপাড়ে বিচিত্র বর্ণের সব পাতাবাহারের গাছ, ফুলের গাছ, কত রকমারি সব ফুল ফুটে আছে, যেন ঠিক কুঞ্জবনের মতো। সাদা পদ্মফুল দিঘিতে দুপার বাঁধানো, এবং ঝর্ণার জল যেন পড়ছে তেমন কোথাও শব্দ শুনে সোনা চোখ তুলে তাকালো। দেখল পাশে ছোট এক ফালি জমি, কি সব কচি ঘাস, লোহার জাল দিয়ে বেড়া, ভিতরে কিছু হরিণ খেলা করে বেড়াচ্ছে। লালটু পল্টু এই হরিণ অথবা চিতাবাঘের গল্প তাকে বলেছে। সে মনে মনে একটা বিস্ময়ের জগৎ আগে থেকে তৈরি করে রেখেছিল। কিন্তু কাছে, এত কাছে এমন সব হরিণ শিশু দেখে সোনা হতবাক। রামসুন্দর পাশে দাঁড়িয়ে আছে, লালটু পল্টু পিছনে আসছে। সে ছুটে ছুটে এতটা এসেছিল। তারপর গেলেই বুঝি চিতাবাঘ এবং ময়ূর। ময়ূরের পালক সে যাবার সময় নিয়ে যাবে ভাবল। তখনই মনে হলো ঘোড়ার খুরের শব্দ উঠছে। নুড়ি বিছানো রাস্তা, সাদা কোমল আর মসৃণ। সে দুটো নুড়ি তাড়াতাড়ি পকেটে পুরে ফেলল। তারপর মুখ তুলতেই দেখল খুব সুন্দর এক যুবা এই অপরাহ্নে ঘোড়ায় কদম দিতে দিতে ফিরছেন। পিছনে ফুটফুটে একটি মেয়ে, গায়ে সাদা ফ্রক, জরির কাজ ফ্রকে, ঘাড় পর্যন্ত মসৃণ চুল। সোনার মতো ছোট এক মেয়ে, যেন সেই রেলিং থেকে একটা বাচ্চা পরী উড়ে এসে সেই ঘোড়ার পিঠে চড়ে বসেছে। সোনাকে পলকে দেখা দিয়েই সহসা উড়ে গেল। সদর খুলে গেছে ততক্ষণে। ঘোড়ার পিঠের সেই যুবা দিঘির পাড়ে বাচ্চা পরী নিয়ে উধাও হয়ে গেল। সোনা কেমন হতবাকের মতো তাকিয়ে থাকলো শুধু। তার মনে হলো ছোট্ট এক পরী ক্ষণিকের জন্য দেখা দিয়ে চলে গেছে। যেদিকে ঘোড়া গেছে সোনা সেদিকে ছুটতে থাকলো। ছুটতে ছুটতে সেই সদর দরজা, লোহার বড় গেট,
ভেতরে একটা মানুষের গায়ে বিচিত্র পোশাক, হাতে বন্দুক, কোমরে ওসি, মাথায় নীল রঙের পাগড়ি। দরজা বন্ধ বলে সোনা ঢুকতে পারছে না ভিতরে। ঘোড়াটা এত বড় বাড়ির ভিতর কোথায় অদৃশ্য হয়ে গেল। সোনার কেমন ভয় ভয় করছে। পিছন দিকে তাকিয়ে দেখল রামসুন্দর, লালটু, পল্টু আসছে। সোনা ছোট্ট এক প্রাণ পাখির মতো অট্টালিকার নিচে দাঁড়িয়ে থাকল, যেন সে এক রাজার দেশে চলে এসেছে। রাজবাড়ি। এই সদরে মানুষজন বেশি ঢুকছে না। দিঘির দক্ষিণ পাড় দিয়ে মানুষজন যাচ্ছে। সোনা নিরিবিলি এই জায়গায় দাঁড়িয়ে আছে দেখে রামসুন্দর তাড়াতাড়ি হেঁটে গেল। মহলের এই ফটকে সবাই ঢুকতে পারে না, কেবল আপনজনেরা ঢুকতে পারে, অথবা কিছু আমলা যারা এই পরিবারের দীর্ঘকাল ধরে আশ্রিত। বিশেষ করে ভূপেন্দ্রনাথ, যার সততার তুলনা নেই। পারিবারিক সুখ দুঃখে যে মানুষ প্রায় ঈশ্বরের সামিল। সোনা ঘোড়াটার পিছু পিছু ছুটে ভিতরে ঢুকতে চাইলে মল্ল মানুষের মতো দুই বীর যোদ্ধা ফটক বন্ধ করে ছোট এক প্রাণ পাখিকে ভিতরে ঢুকতে মানা করে দিল। সোনা প্রথম গড়াদের ফাঁকে মুখ ঢুকিয়ে দিল। সে ভিতরটা দেখার চেষ্টা করছে। অনেক দূর থেকে যেন কি এক সুর ভেসে আসছে। কে গান গাইছে যেন। সামনে সারি সারি থাম, কারুকাজ করা কাঠের রেলিং, মাথার উপর ঝাড় লণ্ঠন। সে প্রায় ফড়িংয়ের মতো উড়ে উড়ে ভিতরে চলে যেতে চাইছে। তখন কোথাও এক নর্তকী নাচছিল, ঘুঙুরের শব্দ কানে আসছে। তখন কোথাও ঢাকের বাদ্যি বাজছিল। ছাদের ওপর সারি সারি পাথরের পড়ি উঠছে। ওরা বাতাসে শরীরের সব বসনভূষণ আলগা করে ওড়াচ্ছে, অথবা পা তুলে হাত তুলে নাচছিল। চারপাশে সব মসৃণ ঘাসের চত্বর, কোমল ঘাসে ঘাসে পোষা সব বুলবুল পাখি, ছোট ছোট কেয়ারি করা গাছ, গাছে গাছে ফুল ফুটে আছে। দক্ষিণ থেকে এ সময় কিছু পাখি উড়ে এসেছিল। সেসব পাখি কলরব করছে। সে ফটকে মুখ রাখতেই দেখল লাল অথবা হলুদ রঙের পোশাক পরে ছোট ছোট মেয়েরা লুকোচুরি খেলছে। তখনই রামসুন্দর হাঁকল, ফটক খুলতে হয়। ভূঁইয়া কর্তার পরিজন আইছে। সঙ্গে সঙ্গে ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে লোহার ফটক খুলে গেল। সোনাকে সেই মল্ল মানুষেরা আদাব দিল। লালটু, পল্টু কি গম্ভীর, চাপল্য ওদের বিন্দু মাত্র নেই। ওরা শেষে একটা জলের ফোয়ারা পেল। সোনা যত দেখে তত চোখ বড় হয়ে যায়। সেই মানুষ দুজন বন্দুক ফেলে সোনাকে জড়িয়ে ধরে আদর করতে চাইলে সোনা রামসুন্দরের পেছনে চলে গেল। কিছুতেই ওরা সোনাকে কাঁধে তুলে নিতে পারল না। ভূঁইয়া কর্তার পরিজন এই সোনা, ছোট্ট সোনা, জাদুকরের পালিত পুত্রের মতো মুখ চোখ। ওরা সোনাকে কাঁধে তুলে ভূপেন্দ্রনাথের কাছে নিয়ে যেতে চাইল, যেন নিয়ে গেলেই ইনাম মিলে যাবে তাদের। কিন্তু সোনা হাত ছাড়িয়ে নিতে চাইছে। কেমন একটা ভয় ভয় ভাব। বেশি জোরজার করলে হয়তো সে কেঁদেই ফেলবে। সোনা হেঁটে যেন এ বাড়ি শেষ করতে পারছে না। সে যে এখন কোথায় আছে কিছুই বুঝতে পারছে না। মাথার ওপর বড় বড় ছাদ, ছাদে ঝাড়লণ্ঠন দুলছে। লম্বা বারান্দা, জালালি কবুতর খিলানের মাথায়, জাফরি কাটা রেলিংয়ের পর্দা, কত দাসদাসীর কণ্ঠ। এসব যেন কিছুতেই শেষ হচ্ছে না। রামসুন্দর হাত ধরে মহলার পর মহলা পার করে নিয়ে যাচ্ছে। আহা, এ সময় পাগল জ্যাঠামশাই থাকলে সোনার এতটুকুও ভয় ডর থাকত না। দেওয়ালে বড় বড় তৈলচিত্র পূর্বপুরুষদের, তারপরই নাট মন্দির। এখানে এসেই সে আবার আকাশ দেখতে পেল। ওর যেন এতক্ষণে প্রাণে জল এসেছে। ভূপেন্দ্রনাথ কাছারি বাড়িতে বসেছিলেন। পূজার যাবতীয় দ্রব্যাদি কয়ের হিসাবপত্র নিচ্ছিলেন। তখন কানে গেল ওরা এসে গেছে। মোটা পুরু গদিতে বসেছিলেন তিনি। সাদা ধবধবে চাদর বিছানো, মোটা তাকিয়া। মানুষজন, কিছু প্রজাবৃন্দ নিচে বসে আছে। তিনি সব ফেলে ছুটে গেলেন, কারণ এবার কথা আছে সোনা আসবে পূজা দেখতে। শেষ পর্যন্ত শচী ওকে পাঠালো কিনা কে জানে। সকাল থেকেই মনটা উন্মনা হয়ে আছে। রামসুন্দরকে ঘাটে বসিয়ে রেখেছেন দুপুর থেকে। কখন আসবে কখন আসবে এমন একটা অস্থির ভাব। তিনি সব ফেলে ছুটে গেলে দেখলেন নাট মন্দিরে সোনা দেবী প্রণাম করছে। পরনে নীল রঙের প্যান্ট, পায়ে সাদা রবারের জুতো,
সিল্কের হাফ শার্ট গায়ে, শুকনো মুখ, সেই কখন বের হয়েছে। ভূপেন্দ্রনাথ তাড়াতাড়ি গিয়ে সোনাকে বুকে তুলে নিলেন। দেবীর সামনে দাঁড়িয়ে কত কিছু চেয়ে নেবার ইচ্ছা এই বালকের জন্য, কিন্তু আশ্চর্য, কিছু বলতে পারলেন না। বড় বড় চোখে দেবী এদের দিকে তাকিয়ে আছেন। হাতে তাঁর বড়া ভয়। মা মা বলে চিৎকার করে উঠলেন ভূপেন্দ্রনাথ। সোনা সহসাই চিৎকারে কেঁপে উঠল। ভূপেন্দ্রনাথের চোখে জল। দেবীর প্রতি অচলা ভক্তি, যেন পূজা নয়, প্রাণের ভিতর এক বিশ্বাসের পাখি নিয়ত খেলা করে বেড়ায়। সোনাকে বুকে নিয়ে ভূপেন্দ্রনাথ দেবীর সামনে দাঁড়িয়ে। দেবীর অপার মহিমা, মহিমা না হলে এইসব সামান্য মানুষ বাঁচে কি করে, খায় কি করে, প্রাচুর্য আসে কিভাবে? এই যে সোনা এসেছে, সেও যেন দেবীর মহিমা। নির্বিঘ্নে এসে গেছে, এবং এই দেশে মা এসেছেন। শরৎকালে কাশফুল ফুটেছে, ঝাড় লণ্ঠনে বাতি জ্বলবে, চরের ওপর দিয়ে হাতি যাবে, ঘণ্টা বাজবে হাতির গলায়। হাতিটাকে শ্বেত চন্দনে, রক্তচন্দনে সাজানো হবে। সবই দেবী এলে হয়। দেবীর সামনে দাঁড়িয়ে ভূপেন্দ্রনাথ এই সব নাবালকের জন্য মঙ্গল কামনা করলেন। দেবীর বড় বড় চোখ, নাকে লম্বা নোলক, হাতে শঙ্খ পদ্ম গদা সব মিলে যেন কোথাও এক বড়া ভয়। আনন্দময়ীর বাড়ির পাশের জমিতে নামাজ পড়বে মুসলমান চাষা ভুষা মানুষেরা। ওটা মসজিদ নয়, ভাঙা প্রাচীন কোনো দুর্গ। ঈশা খাঁর হতে পারে, চাঁদ রায়, কেদার রায় করতে পারে। এখন সেই ভাঙা দুর্গের নামাজ পড়ার জন্য লোক খেপানো হচ্ছে। আজ সকালে এমন খবরই কাছারি বাড়িতে দিতে এসেছিল মুসলমানরা, বিশেষ করে বাজারের মৌলবী সাব, যার দুটো বড় সুতার কারবার আছে, যে মানুষের নদীর চরে 100 বিঘা ধানের জমি, ঘাসে রয়েছে 1000 বিঘা, সেই মানুষ বাবুদের পিছনে লেগেছে। বোধহয় এই দেবীর মহিমাতে সব উবে যাবে। কার সাধ্য আছে দেবীর বিরুদ্ধে দাঁড়ায়? যেন হাতের শানিত তরবারি এখন সেই মহিষাসুরকেই বধে উদ্যত। ভূপেন্দ্রনাথের মনে বোধহয় এমন একটা ছবি ভেসে উঠেছিল। সঙ্গে সঙ্গে চিৎকার, মা মা, তোর এত মহিমা। তোর এত মহিমার কথা তিনি উচ্চারণ করেননি। কেবল সোনা জ্যাঠামশাইয়ের চোখে জল দেখে ভাবল, মানুষটা তাদের কাছে পেয়ে কাঁদছে, মামা বলে কাঁদছে। সোনা এতটা পথ বাড়ির ভিতর হেঁটে এসেছে, অথচ সেই ছোট্ট মেয়ে কমলাকে সে কোথাও দেখতে পেল না। কোথায় আছে এখন কমলা? সে ভেবেছিল ভেতরে ঢুকে গেলেই কমলাকে দেখতে পাবে, কিন্তু না, সে নেই। সে খেতে বসে পর্যন্ত সন্তর্পণে চারিদিকে তাকাচ্ছিল। কত বালক বালিকা ছুটোছুটি করছে, কেবল সেই মেয়ে যে ঘোড়ায় চড়া শেখে তাকে দেখতে পাচ্ছে না। ছোট্ট মেয়ে ঘোড়ায় চড়ে ছুটে গেলে বড় আশ্চর্য দেখায়। সোনা যতক্ষণ এই ভিতর বাড়িতে ছিল, কমলাকে দেখার আগ্রহে চারিদিকে যেন কি কেবল খুঁজতে থাকল। শচীন্দ্রনাথ সকাল থেকে খুব ব্যস্ত ছিলেন। ছেলেরা সব পূজা দেখতে চলে গেছে। দুপুরে মঞ্জুর এসেছিল সালিশি মানতে। মঞ্জুর এবং হাজি সাহেবের ভিতর বিরোধ ক্রমে ঘনিয়ে আসছে। হাজি সাহেবের বড় ছেলে মঞ্জুরের যে সামান্য জমি আছে, সেখানে গত গ্রীষ্মে কোদাল মেরে আল নামিয়ে দিয়েছে। বর্ষায় যখন পাট কাটা হয়, কিছু পাট জোর জবরদস্তি করে কেটে নিয়ে গেছে। মঞ্জুর একা। হাজি সাহেবের 3 ছেলে। হাজি সাহেবের বড় সংসার, পাটের এবং আখের বড় চাষ, অথচ সামান্য জমির প্রলোভনে একটা খুনোখুনি হয়ে যেতে পারে। সুতরাং সারা বিকেল শচীন্দ্রনাথ হাজি সাহেবের বাড়িতে বসে একটা ফয়সালার জন্য অপেক্ষা করছিলেন। ফয়সালা হলেই চলে যাবেন। উঠোনের জলচৌকিতে তিনি বসেছিলেন। পান তামুক আসছিল। শচীন্দ্রনাথ কিছুই খাচ্ছেন না। এখন আসতে পারে ইসমত আলী, প্রতাপচন্দ্র, বড় মিয়া আসতে পারে, তবু শচীন্দ্রনাথই সব। তিনি একসময় হাজি সাহেবের মেজ ছেলের খোঁজ করলেন। আমির কই গেছে? আমির নাও নিয়া গেছে বড় মিয়ারে আনতে। বড় মিয়া ঘাট থেকে উঠে এসে শচীন্দ্রনাথকে আদাব দিল। বলল, কর্তা ভালো আছেন? আছি একরকম, তা তোমার এত দেরি? কইবেন না,
একটা বড় নাও নদীর চরে কেডা বাইন্দা রাখছে। নাও কার জানো না? কার বোঝা দায় কর্তা, দুই মাঝি, আর আছে বড় একখানা বৈঠা পাল আছে। নাওডারে দেখতে গেছিলাম। মাঝিরে কি কয়? কিছু কয় না। কই যাইব, কোনখান থাইকা আইসে, কিছু কয় না। কিছুই কয় না? না, রাইতের বেলা আপনার গান শোনা যায় কেবল। কি গান? মনে হয় গুনাই বিবির গান। চরে সারা রাইত ঝমঝম শব্দ হয়। গেছো একবার রাইতে? কর্তা, ডর লাগে। রাতের বেলা গান শুনতে গেছিলাম, যত যাই তত দেখি নাও জলে জলে ভাইসা যায়। দিনের বেলাতে গেলাম, দেখি দুই মাঝি আছে, বোবা কালা, কথা কয় ইশারায়। কার নাও, কি জন্য আইসে জানতে পারলা না? না কর্তা। আশ্চর্য। হ কর্তা, বড় আশ্চর্য। মঞ্জুর আসতেই কথা পারলেন শচীন্দ্রনাথ। হাজী সাহেব মাদুরে বসে প্রায় নামাজের ভঙ্গিতে, হাতে লাঠি, লাঠির মুখে চাঁদের বুড়ি। বুড়ো হাজী সাহেব সালিশি মেনে নিলেন। কথা থাকলো, যে পাট কাটা হয়েছে সব ওরা ফিরিয়ে দেবে, এবং জল নেমে গেলে কথা থাকলো জমির আল সকলে মিলে ঠিক করে দেবে। শচীন্দ্রনাথ এবার মঞ্জুরকে বললেন, হা রে মঞ্জুর, নদীর চরে নাকি বড় নাও ভাইসা আইসে? আইসে শুনছি। চরের কোনখানে? সে অনেক দূর কর্তা। অনেক দূর বলতে যথার্থই অনেক দূর। নদী নালার দেশ। বর্ষাকালে এইসব গ্রাম অন্ধকারে দ্বীপের মতো জেগে থাকে। তারপর জল, শুধু জল। নদী নালা তখন দু পাড়ের সঙ্গে মিশে যায়। বড় বড় বাগান, ফলের এবং আনারসের। আর অরণ্য কোথাও জলে নাক ভাসিয়ে জেগে থাকে। দক্ষিণে শুধু গজারির বন। বনে বাঘ থাকে। ইচ্ছা করলে সেই নাও নিমেষে গজারি বনে পালিয়ে যেতে পারে। ইচ্ছা করলে এই নাও জলে জলে নিমেষে উধাও হয়ে যেতে পারে। টের পাবার জো নেই। প্রায় যেন এক লুকোচুরি খেলা। খালে বিলে, বিলের দুপাশে বড় গজারির অরণ্য। 10-20 ক্রোশ জুড়ে অরণ্য। সেসব অরণ্যে এখন এ সময় ভিন্ন ভিন্ন দুর্ঘটনা খুবই স্বাভাবিক। ঘাটে ওঠার আগে শচীন্দ্রনাথ বললেন, অলিমদ্দি, ল একবার ঘুইরা যাই। কই যাইবেন? নদীর চরে বড় নাও আইসে, অসময় বড় নাও। অলিমদ্দি লগি মেরে মাঠে এসে পড়ল। এসব মাঠে জল কম। কম জল বলে অলিমদ্দি কিছুটা পথ নৌকা বাইল। নদীর জলে পড়তেই সে বৈঠা বের করে পাল তুলে দিল। তারপর চারদিকে চোখ মেলে বলল, কই গো কর্তা, নাও তো দেখতাছি না। চরে নাও নাই? কই আছে? থাকলে দেখা যাইতো না? শচীন্দ্রনাথ উঠে দাঁড়ালেন। পাটাতনে দাঁড়িয়ে দেখলেন যথার্থই চরে কোনো নৌকো নেই। বড় নৌকা দূরে থাকুক, হাটেগঞ্জে যাবার কোষা নৌকা পর্যন্ত তিনি দেখতে পেলেন না। তিনি বিস্ময়ে বললেন, আশ্চর্য। ঘরে ঘরে এখন লণ্ঠন জ্বলছে। আশ্বিন মাস বলে রাতের দিকে শীত পড়ার কথা, কিন্তু গরমই কাটছে না। ঠিক ভাদ্র মাসের মতো ভ্যাপসা গরমে শচীন্দ্রনাথের শরীর ঘামছিল। অলিমদ্দি এসে গোয়াল ঘরে ধোঁয়া দিচ্ছে। গরুর ঘরে একটা বড় লম্বা মশারি টাঙানো। ধোঁয়া উঠে এলে অলিমদ্দি মশারি ফেলে দিল। তখন শচীন্দ্রনাথ বড় ঘরে ঢুকে বললেন, বাবা, নদীর চরে শুনছি একটা বড় নাও ভাইসা আইসে। কার নাও? তা কইতে পারমু না। দেখ দেখ কার নাও। লক্ষ্মীর নাও হইতে পারে, আবার অলক্ষ্মীর নাও হইতে পারে। দেখ একবার খোঁজ খবর কইরা। সকাল হলে ভাবছি বড় মিয়ার নাও, হাজিদের নাও আর চন্দনদের নাও নিয়া বাইর হমু। কোনখানে নাওটা অদৃশ্য হইয়া থাকে দেখতে হইব। কারণ বর্ষাকাল এলেই ডাকাতির উপদ্রব বাড়ে। সুতরাং এই এক বড় নৌকা ভেসে এসেছে এবং দিনের বেলায় কোথায় অদৃশ্য হয় কেউ জানে না। রাত নিঝুম হলে সকলে ভয়ে ভয়ে থাকে। রাত হলে এইসব গ্রাম জলে জঙ্গলে একেবারে নিঝুম পুরীর মতো। কারণ গ্রামের বাড়ি সব দূরে হবে। শুধু নরেন দাসের বাড়ি, ঠাকুর বাড়ি এবং দীনবন্ধুর বাড়ি সংলগ্ন। তারপর পাল বাড়ি। হারান পালের দুই ছেলে,
ভিন্নমুখী দুই ঘর এক উঠোন করে নিয়েছে। রাত হলে সব কেমন নিঝুম হয়ে আসে। মালতীর আর তখন ঘুম আসে না। রঞ্জিত এতদিন ছিল বলে ভয় ডর কম ছিল। রঞ্জিত চলে গেলে ওর আর কি থাকলো? যা হবার হবে। সে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বে ভাবল। আশ্বিনের এই রাতে এমন গরম যে দরজা বন্ধ করলে হাঁসফাঁস লাগে। এখনও নরেন দাস জেগে আছে। তাঁত ঘরে কি যেন করছে নরেন দাস। আভারানী বাসন মাজতে ঘাটে গেছে। আবু গেছে হারিকেন নিয়ে। সে পাড়ে হারিকেন হাতে দাঁড়িয়ে থাকবে। দরজা খোলা রেখে একটু হাওয়া খাওয়ার জন্য পাটি পেতে মালতী শুয়ে পড়ল। গরমে গরমে শরীর যেন পচে গেছে। এই গরম, রাতের অন্ধকার সব মিলে মালতীকে নানান রকম হতাশায় পীড়িত করছে। কিছুই নেই আর। হায়, জীবন থেকে তার সব চলে যাচ্ছে ক্রমে ক্রমে। গরমের জন্য সায়া সেমিজ শরীর থেকে আলগা করে দিতে দিতে এমন সব ভাবল। মানুষটা এখন কোথায় আছে? কি কাজ এমন সে করে বেড়ায় যার জন্য নানা স্থানে তাকে ছদ্মবেশে পালিয়ে বেড়াতে হয়? ছদ্ম নামটা তার কেউ জানে না। ওর একটা ছবি সে দেখেছে। ছবিতে রঞ্জিতকে চেনাই যায় না। লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, গলায় রুদ্রাক্ষের মালা, যেন এক প্রৌঢ় সন্ন্যাসী। মালতী এই ছদ্মবেশ কিছুতেই বিশ্বাস করেনি। একদিন তখন লাঠি খেলা, ছোড়া খেলা হয়ে গেছে। যে যার মতো যার যার বাড়ি চলে গেছে। মালতীকে জ্যোৎস্নায় সহসা পিছন থেকে কে এসে আঁচল টেনে ধরল। দেখল সেই সন্ন্যাসী, রুদ্রমূর্তি। মালতী ভয়ে মূর্ছা যাবার মতো। রঞ্জিত তখন বলল, আমি রঞ্জিত মালতী, চিনতে পারছো না? মালতী কাপড়টা বুকের কাছে টেনে রাখার সময় সেই দৃশ্য মনে করে কেমন উৎফুল্ল হয়ে উঠল। সেদিনই কেবল রঞ্জিত একবার মাত্র ওকে দুহাতে জাপটে ধরে ভয় ভাঙিয়েছিল। আমি রঞ্জিত, তুমি চিনতে পারছো না? মালতী এখন ভাবছে সে বোকা। ভালো করে মূর্ছা গেলে মানুষটা নিশ্চয়ই পাঁজা কোলে তুলে নিত, ঘরে দিয়ে আসত। সে খিলখিল করে হেসে উঠে তখন দুহাতে জড়িয়ে ধরে সহসা অবাক করে দিতে পারত। আর মানুষটা নিজেকে বুঝি তখন কিছুতেই সামলে রাখতে পারত না। মনে হতেই ভিতরটা ওর উত্তেজনায় থরথর করে কেঁপে উঠল। এবার সে সায়া সেমিজ পুরোপুরি আলগা করে ঘাটের দিকে তাকালো। অন্ধকারের জন্য ঘাটের কিছু দেখা যাচ্ছে না। গাব গাছটার নিচে জল উঠে এসেছে। সেখানে জলে মাছ নড়লে যেমন শব্দ হয়, প্রথমে তেমন একটা শব্দ পেল। অমূল্য থাকলে এ সময় বড়শিতে মাছ আটকেছে ভেবে ছুটে যেত। কিন্তু মালতী জানে নরেন দাস কোনো বড়শি জলে ফেলেনি। একা মানুষ বলে সারাদিন খাটাখাটনি গেছে। এখনো রাত জেগে তাঁত ঘরের সুতা ভিজাচ্ছে মারে। কাল ফিরবে অমূল্য। কাজের চাপ তখন কমবে। শোভা সকাল সকাল শুয়ে পড়েছে। শরীর ভালো নেই, জ্বর জ্বর হয়েছে। আবু এসে ঘরে ঢুকলেই দরজা বন্ধ করে দেবে ভাবল মালতী। ঘাটে হ্যারিকেন তেমনি জ্বলছে। আবুকে দেখা যাচ্ছে না। শুধু আলোটা সহসা নিভে গেলে শুনতে পেল ঘাটে বাসন পড়ার শব্দ। মালতী ভাবল ঘাট বুঝি পিছল ছিল। উঠে আসার সময় বৌদি পা ঠিক রাখতে পারেনি, পড়ে গেছে। আর সঙ্গে সঙ্গে তাঁত ঘরে ঢুকে কারা যেন ধস্তাধস্তি শুরু করে দিয়েছে। মালতী এবার উঠে বসল। এ সময় চোর ছ্যাঁচোরের উপদ্রব বাড়ে। সে ডাকল, দাদারে, তোর ঘরে লড়ালড়ি কেন? কিন্তু বিস্ময়ের ব্যাপার, না কোনো শব্দ, না কোনো চিৎকার। ফের সব নিঝুম। সে তাড়াতাড়ি সায়া সেমেজ ঠিক করে উঠে বসল। আলো জ্বালাবে এই ভেবে হ্যারিকেনটা টেনে আনার জন্য উঠে দাঁড়াতেই দুই ছায়ামূর্তি অন্ধকারের সাপটে ধরে মুখে কাপড় ঠেসে দিল। এই ঘরে এখন ধস্তাধস্তি। শোভা জেগে গেল। অন্ধকারে শুধু ফোঁস শব্দ, কিল, লাথি এবং মহাপ্রলয়ের মতো ঘটনা। সে ভয় ডাকতে থাকলো, পিসি পিসি। তারপর আর কারো কোনো সাড়া নেই। কারা যেন ভূতের মতো এই গৃহ থেকে যুবতী মেয়ে তুলে বর্ষার জলে ভেসে গেল। সোনা খেয়ে উঠে নাট মন্দিরের সিঁড়িতে নেমে এলো। লালটু পল্টু এখন জমিদার বাবুর ছেলেদের সঙ্গে ভিড়ে গেছে। সোনা এ বাড়ির কাউকে চেনে না। সেই আকাশ আবার মাথার ওপর। সে যেন অনেকক্ষণ কোঠা বাড়ির ভিতর দিয়ে হেঁটে এসে আকাশটাকে দেখে ফেলল। সব কিছুই নতুন, অপরিচিত মুখ।
জ্যাঠামশাই আগে আগে হেঁটে যাচ্ছেন। সে প্রায় সব সময় জ্যাঠামশাইয়ের সঙ্গে সঙ্গে হাঁটছে। সে একটা সাদা হাফ শার্ট গায়ে দিয়েছে, নীল রঙের প্যান্ট, চুল ছোট করে ছাঁটা। চোখ বড় বলে অপরিচিত মানুষজনেরা ওকে ঘিরে ধরেছে। ওর নাম কি জিজ্ঞাসা করছে। জ্যাঠামশাই তখন সামান্য হাসছেন, নাম বলতে বলছেন। এবং সে যে চন্দ্রনাথ ভৌমিকের ছোট ছেলে, বিকেলের ভিতরেই সেটা ছড়িয়ে পড়ল। নাট মন্দিরের পুরোহিত মশাই সোনাকে দুটো সন্দেশ দিল খেতে। সে সন্দেশ দুটো খেল না, জ্যাঠামশাইকে দিয়ে দিল রেখে দিতে। সে জ্যাঠামশাইকে ফেলে খুব একটা দূরে যেতে সাহস পাচ্ছে না। লালটু পল্টু ওকে নিয়ে যেতে চেয়েছিল। দিঘির পাড়ে ব্যাডমিন্টন খেলা হবে, সোনা যায়নি। বস্তুত সোনা যেতে সাহস পায়নি। ইসম এলে সে যেন যেতে পারত। ইসম এখন নদীতে আছে। এ কদিন সে নদীতে থাকবে। ছইয়ের ভেতর সে শুয়ে বসে অথবা মাছ ধরে, বেলে মাছ এবং পুঁটি মাছ ধরে কাটিয়ে দেবে। নিজের নৌকায় রান্না করবে এবং খাবে। মাঝে মাঝে সোনার আর যা মনে হচ্ছিল সে এক মেয়ের কথা, যে মেয়ে বাপের সঙ্গে ঘোড়ায় চড়ে অন্দরে ঢুকে গেল। সোনার সেই জগতে মাঝে মাঝে চলে যেতে ইচ্ছা হচ্ছিল। ছোট ছোট মেয়েরা, ছেলেরা লুকোচুরি খেলছে জরির টুপি পরে, সিল্কের ফ্রক গায়ে দিয়ে। সোনার ইচ্ছা হলো সেই বড় উঠোনটাতে চলে যেতে, যেখানে সে ফুল ফুটে থাকার মতো মেয়েদের ফুটে থাকতে দেখে এসেছে। সে জানত ওরা এত বড় যে তাকে তারা খেলায় নেবে না। সে এক পাশে শুধু দাঁড়িয়ে থাকবে, সে খেলবে না, খেলা দেখবে। ওর মুখে দুঃখী রাজকুমারের ছবি ভেসে উঠবে। তখন হয়তো কোনো ছোট্ট মেয়ে ওর হাত ধরে বলবে, এসো আমাদের সঙ্গে খেলবে, আমরা লুকোচুরি খেলব। সেই জগৎটাতে যাবার বড় প্রলোভন হচ্ছিল সোনার। পরি কি হুড়ি হবে কে জানে। ছোট্ট এক মেয়ে তার চোখের ওপর দিয়ে ঘোড়ায় চড়ে চলে গেল। এখন আর সোনার অন্য কথা মনে আসছে না। কাছারি বাড়িতে বসে শুধু সেই ছোট্ট মেয়ের মুখ মনে ভাসছে। তখন জ্যাঠামশাই ডাকলেন, সোনা আয়। কোথায় যাবে সোনা এখন ঠিক বুঝতে পারছে না। জ্যাঠামশাই একটা শার্ট গায়ে দিলেন, ধুতি পাট করে পরলেন। তারপর ওরা যেদিকে খেতে গিয়েছিল সেদিকে না গিয়ে একটু বাঁ দিক ঘেঁষে বারান্দার নিচে যে কেয়ারি করা ফুলের বাগান আছে তার ভিতর ঢুকে গেলেন। যেন এই মহলাতে ঢুকতে হলে তুমি কিছু প্রথমে ফুল ফল দেখে নাও। তেমনি দৃশ্য এই ঢোকার মুখে, নানান রকমের গাছ এবং ফুল ও ফল। এই রাস্তাটা যে বাড়ির ভিতরই আছে অনুমান করতে পারেনি। আর এ কি বাড়ি রে বাবা, যেন সে কি বলে না, শেষ নেই তার। সোনা এক পথে এসে এখন আবার অন্য পথে নেমে যাচ্ছে। তার বাড়ি সেই অজপাড়া গাঁয়ে। সেখানে মাত্র প্রতাপচন্দ্রের বাড়িতে দালান, অন্য বাড়ি সব টিন কাঠের। ওদের বাড়ির দেওয়াল এবং মেঝে সিমেন্ট দিয়ে বাঁধানো। দক্ষিণের ঘর, পূবের ঘর, সব ঘরের একটা নাম আছে। এখানে কোনো নাম নেই, এখানে সব হল ঘরের মতো ঘর। জ্যাঠামশাই যেতে যেতে সব ঘরগুলির নাম বলে যাচ্ছেন। দেয়ালে বড় বড় তৈলচিত্র। সেসব তৈলচিত্র কার, কোন সালে মারা গেছে, কার জন্ম কোন মাসে, বাবুদের হাতি কবে কেনা হয়েছে। যেতে যেতে জ্যাঠামশাই হাতি কেনার গল্প করতে থাকলেন। তারপর একটা সিঁড়ি, দোতলায় উঠে গেছে, কার্পেট পাতা। সোনা এসবের কী নাম কিছু জানে না। জ্যাঠামশাই সোনাকে সব বলে যাচ্ছেন। কি সুন্দর আর নরম কার্পেট। সোনার খালি পা ছিল। সে খুব আস্তে আস্তে, বুঝি খুব দ্রুত হেঁটে গেলে কার্পেটে পা লাগবে। সে তেমনভাবে সিঁড়ি ভেঙে ওপরে উঠে গেল। দুপাশে সব রেলিং, কেবল মেয়েরা এখানে গিজগিজ করছে। ভূপেন্দ্রনাথ এমন মানুষ যে তার কাছে অন্দর সদর সমান। সে একটা পর্দার পাশে দাঁড়িয়ে ডাকল, বৌঠাইরেন, আমি আইসি। সোনা পাশে চুপচাপ পলাতক বালকের মতো দাঁড়িয়ে থেকে এই ভিতর বাড়ির ঐশ্বর্য এবং বৈভব দেখতে দেখতে কেমন আড়ষ্ট হয়ে গেল। ওর মনে হলো এখানে মানুষ থাকে না, দেবদেবীরা থাকে। সে যতটা পারল জ্যাঠামশায়ের জামা কাপড়ের ভিতর নিজেকে লুকিয়ে ফেলার চেষ্টা করল। সোনা কান পেতে থাকল। কে সাড়া দিচ্ছে, কোন দিকের দরজা খুলছে, সেই মেয়েটা কোথায়?
এসব ভাবনার সময় মনে হলো পর্দা নড়ছে। পর্দার ওপাশে পায়ের শব্দ শোনা গেল। ভূপেন্দ্রনাথের সবুর সইছে না। সে পর্দার এপাশ থেকে বলে উঠল, বৌঠাইরেন, সোনা আইসে। বৌঠানের পাশে রাঙা চেলি পরে ছোট্ট এক মেয়ে, কেবল সেই থেকে ঘুরঘুর করছে। শালিক না চড়ুই কি পাখির যেন ছানা তার চাই। সে পুতুলের ঘর সাজাবে। পুজোর দিন বলেই রাঙা চেলি পড়েছে, পায়ে আলতা, কপালের টিপ লাল রঙের, চুল বব ছাঁট, চোখে লম্বা কাজল, হাতে হাতির দাঁতের কারুকাজ করা বালা। কমলা পুজোর দিনে কত রকমের গয়না পড়েছে, সেও ঠাকুমার পায়ে পায়ে বের হয়ে এলো। ভূপেন্দ্রনাথ ফের বললেন, সোনা আইসে বৌঠাইরেন। বৌঠান চারিদিকে তাকালেন। কোথায় সেই ছেলে? সোনা জ্যাঠামশাইয়ের পিছনে এমন লেগে আছে যে সহসা দেখা যায় না। কমলা বলল, দাদু, সোনা কোথায়? ভূপেন্দ্রনাথ জোর করে সোনাকে পেছন থেকে টেনে আনলো। এই হইল সোনা। কমলা বলল, দেখি সোনা তোমার মুখ। কেমন পাকা পাকা কথা কমলার। সেই মেয়ে। সোনা লজ্জায় আরো আড়ষ্ট হয়ে গেল। বৌঠান সোনাকে অপলক দেখল। ভূপেন মিথ্যা বলেনি। দেখেই বোঝা যায় এই সোনা ভূপেন্দ্রনাথের বড় আদরের। চন্দ্রনাথের ছোট ছেলে সোনা। চন্দ্রনাথ বিকালে এ বাড়ির কাছারি বাড়িতে রোজ আসে। ভোরের দিকে কোনো কোনো দিন দেখা করে যায়। পুজোর সময় কাজের চাপ বলে বোধহয় ভোরে দেখা করে যেতে পারেনি। এবার শচীন্দ্রনাথ সোনাকে আসতে দিয়েছে। ভূপেন্দ্রনাথের প্রাণে বড় আনন্দ। পুজোর কটা দিন তিনি খুবই ব্যস্ত থাকবেন। তবু আপন রক্তের এই 3 বালকের উপস্থিতি তাকে বড় মহিমময় করে রাখছে। ভূপেনের মুখ দেখলে এসব যেন টের পাওয়া যায়। বাড়ি থেকে ফিরে এলেই সে বউ ঠাকুরানীকে বলতো, বজলেন বৌঠাইরেন, সোনা যে কি হাসে না, কি বড় চোখ না, কি সুন্দর হইছে পোলাটা। আপনারে আর কি কমু, বড় হইলে আপনারে আইনা দেখামু। সেই সোনা এবারই আসতেই এখানে টেনে নিয়ে এসেছেন। দেখেন আনছি, দেখেন মুখখানা, দেখেন মুখখানা, একবার দেখেন বৌঠাইরেন। বউ ঠাকুরানী সোনার মুখ দেখতে দেখতে শুধু ভাবলেন, ভূপেনের কথায় কোনো অতিশয়োক্তি ছিল না। পোলার মুখ তো রাজার মতো হইছে। কুষ্টি করাইছনি? কুষ্টি সূর্যকান্তরে দিসি করতে, বলে সে সোনাকে বলল, প্রণাম কর জ্যাঠিমা হন। সোনা উবু হয়ে প্রণাম করলে 2 হাতে তুলে ধরলেন এবং চিবুক ধরে আদর করার সময় হাতে একটা চকচকে রূপোর টাকা দিলেন। হাতে ওর রূপোর টাকা সে নেবে কি নেবে না ভাবছিল। জ্যাঠামশাইয়ের দিকে সে তাকালো। তিনি চোখের ইশারায় সোনাকে অনুমতি দিয়েছেন। সোনাকেই প্রথম দেখলেন বড় বউ ঠাকুরানী। এই সোনা এত বড় বৈভবের ভিতর প্রথম ঢুকেছে। সোনাকে তিনি বুঝি রূপোর টাকা দিয়ে বরণ করে নিলেন। হাতে টাকা, এমন টাকা পয়সা কত আঁচলে বাঁধা থাকে, এ যেন আশ্চর্য যোগাযোগ। কথা ছিল টাকাটা দিয়ে ময়নার বাচ্চা কিনে দেবেন কমলাকে। তখনই কিনা সোনা দরজায় দাঁড়িয়ে। তিনি টাকা দিয়ে সোনাকে আশীর্বাদ করলেন। কমলা মনে মনে ফুঁসছিল, ভূপেন্দ্রনাথ ওর সম্পর্কে দাদু হন। ভূঁইয়া দাদু সে ডাকে। দাদু কোনো কথা বলছেন না। কমল যে এবাড়ির মেজবাবুর মেয়ে। ওরা যে 2 বোন ঠাকুমার কাছে শরৎকাল এলেই চলে আসে। মেজবাবু আসেন এসব বলছে না। মেজবাবু সরকারি অফিসে বড় চাকুরি করেন। বিদেশে তার প্রবাস জীবন দীর্ঘদিন কেটেছে। তার মা মাঝে মাঝে দেশের গল্প করেন। সে দেশটাতে একটা নদী আছে, নাম টেমস নদী। সে দেশটাতে একটা গ্রাম আছে, তার নাম লুজান। একটা গির্জা আছে, সকলে ওকে সেন্ট পলের গির্জা বলে। দুপাশে গাছ আছে, ওরা নাকি উইলো গাছ। দুপাশে জমি আছে। শোনা যায় সন্ধ্যা হলে স্কাইলার্ক ফুল ফুটে থাকে। অমলা কমলা সেসব গল্প শোনার সময় তন্ময় হয়ে যায়। আর সামনে এই বালক সোনা নাম, তাকে সেই সব দেশের গল্প না বলতে পারলে এত বড় নদী পার হয়ে আসা, এত বড় বাড়িতে বসবাস করা বৃথা। এবং ছুটতে না পারলে সে যে কমল, মা তার বিদেশিনী, এসব যেন বোঝানো যাচ্ছে না।
দাদু মাকে বাবাকে ভালোবাসে না। বাবার জন্য দাদু আলাদা বাড়ি করে দিয়েছে। বুঝি মাকে নিয়ে এমন সম্ভ্রান্ত পরিবারে ঢোকা বারণ। না, এসব সোনাকে বলা যাবে না। দিদি এখন থেকে ওকে সব শেখাচ্ছে। দিদি বলে দিয়েছে সব কিছু সবাইকে বলতে নেই। আমি তোমাকে সোনা সব কিন্তু বলবো না। আমাকে ঠাকুমা শালিকের বাচ্চা এনে দেবে, আমি পুতুল খেলবো। তোমার মুখ দেখলে কেবল আমার পুতুল খেলতে ইচ্ছা হয়। সোনা হাতের টাকাটা পকেটে রাখল। তখন কমল আর সহ্য করতে পারল না। সোনা এবং ভূঁইয়া দাদু চলে যাচ্ছে। সোনা ঠাকুমাকে তার ভালো নাম বলেছে। ভালো নাম ওর অতীশ দীপঙ্কর ভৌমিক। কি নাম রে বাবা, কত বড় নাম! তার মামাদের যেমন অদ্ভুত সব নাম, জন, ক্যাম্বেল, মার্টিন, বিশপ, কি সব নাম মামাদের, সে মনেই রাখতে পারে না। সোনার নামটাও প্রায় তাই। সে আর সহ্য করতে পারছে না, বলেই ফেলল, সোনা আমাকে কি বলে ডাকবে? বোধহয় ভূপেন্দ্রনাথ কমলের কথা শুনতে পাননি। বউ ঠাকুরানী এবং ভূপেন্দ্রনাথ কিছু পারিবারিক কথাবার্তা বলছিলেন। ওদের দূর সম্পর্কে আত্মীয় কে একজন অনেক দিন পর পূজা দেখতে এসেছেন। দেখাশোনার জন্য যেন আলাদা লোক দেওয়া হয়, এসব কথা বলছিলেন। তখন সোনা কেন জানি কমলের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসল। আমি তোমাকে আবার কি ডাকবো? কমল ডাকবো? পুচকে মেয়ে, বুঝি এমন বলার ইচ্ছা সোনার। দাদু, আমাকে সোনা কমল পিসি ডাকবে না? বলে সোনার দিকে গরবিনীর চোখ নিয়ে তাকিয়ে থাকল। এতক্ষণে সোনার মনে হলো কমলের চোখ ঠিক কালো নয়, ঠিক নীল নয়, ঘন নীল অথবা কালো রঙের সঙ্গে হলুদ মেশালে এক রং। কি যে রং চোখে বোঝা দেয়। তারপর মনে হলো বেথুন ফলের মতো রং। বেথুন ফল পাকলে খোসা ছাড়িয়ে নিলে এমন রং হয়। সোনা দেখল কমল ওর দিকে টকবক করে তাকাচ্ছে, গাল ফুলিয়ে রেখেছে। সোনা ছড়া কাটতে চাইল, গাল ফুলা গোবিন্দের মা, চালতাতলা যাইও না। কিন্তু এই বাড়ি, এত বড় বাড়ির বৈভব ওকে এখনো ভীতু করে রেখেছে। সে কিছু বলতে পারল না। এ সময় ভূপেন্দ্রনাথ বললেন, তোমাকে সোনা কমল পিসি ডাকবে। কি কন বৌঠাইরেন, কমল সোনার বড় হইব না? তা তোমার হইব, আর 10 মাসের বড় হইব। সোনা যেন একটু মিইয়ে গেল। বউ ঠাকুরানী ভূপেন্দ্রনাথকে বললেন, মায়ের সাইরা থাকতে পারবো তো? পারবো। না পারলে ভিতর বাড়িতে পাঠাইয়া দিও। দিমু। বস্তুত এই পরিবারে ভূপেন্দ্রনাথ যথার্থ আত্মীয়ের মতো। এই 3 বালক আত্মীয়ের সামিল। লালটু পল্টুর সমবয়সী বউ ঠাকুরানীর 2 বড় নাতি। ওর বড় ছেলে অজিত চন্দ্রের ছেলে এবং ছেলের ছোট শ্যালক নবীন। লালটু পল্টু এলে কাছারি বাড়ির লনে অথবা দিঘির পাড়ে খেলে, ব্যাডমিন্টন খেলে। বাবুদের আরও সব আমলা কর্মচারীর ছেলেরা সমবয়সী না হলেও একসঙ্গে পুজোর কটা দিন খুব হইচই, যেন প্রাণে আর ঐশ্বর্য ধরে না। সারাদিন পূজার বাজনা, কেবল বাদ্য বাজে, ঢাক ঢোল বাজে, কাঁসি বাজে। আর অষ্টমীর দিনে বাবুদের বাড়ি বাড়ি পাঁঠা বলি। শীতলক্ষার পাড়ে পাড়ে তখন কি জাঁকজমক! নবমীতে মোষ বলি, হাঁড়ি কাটে তখন পাঁঠা, মোষ, মোষের বলিদান। ভোর থেকে কমল বৃন্দাবনীর সঙ্গে ফুলের জন্য বাগানে ঠিক মৌমাছি হয়ে ফুলে ফুলে উড়ে বেড়ায়। কলকাতার কমল গাঁয়ে এসে পূজার একটা দিন ফুরফুরে পাখি হয়ে যায়। সেই কমল সোনার হাত ধরে সারা প্রাসাদ ঘুরে ঘুরে বেড়ালো, হা হা করে হাসল। হাসবার সময় সে বড় হলঘরে তারই হাসির প্রতিধ্বনি কেমন শোনালো, কান পেতে শোনার চেষ্টা করল। হাত ধরে সে ছুটল। বড় বড় খিলান আর টানা লম্বা বারান্দা। ছোটার সময় সে পকেট ধরে রেখেছিল, পকেটে টাকাটা আছে। ছুটতে ছুটতে ওরা অন্দরের দিকটায় এসে গেল। কেমন নিঝুম, বাড়ির পিছনে বড় বড় গাছ, সব সারি সারি সুপারি ফলের বাগান। কমল হাত ধরে এবার ফিরে আসার সময় বলল, সোনা, ওই দেখ আমার দিদি দাঁড়িয়ে আছে, যাবি? সোনা ঘাড় কাত করল। সে এখনো কমল অথবা কমল পিসি কিছুই বলছে না, কেবল কমলের হাত ধরে সে হাঁটছে।
বারান্দার রেলিংয়ে সেই মেয়ে, সোনা নাম বলে দিতে পারে। মেয়ের নাম অমলা। রেলিংয়ে ঝুঁকে সেই মেয়ে এখন ওকে দেখছে। লম্বা ফ্রক হাঁটুর নিচে, ঘাড়ের কাছে চুল, একেবারে সোনালি রঙের চুল, আর কাছে যেতেই দেখল চোখ একেবারে নীল। কমল বলল, সোনা। দিদি যেন ওর ঘুম থেকে উঠেছে এমনভাবে তাকালো। অমলা হাই তুলে বলল, কি নাম তোমার? এই মেয়ে কথা বলছে, কি যে ভালো লাগছিল। সে এই সব বালিকার মতো কথা বলতে চাইল। আমার নাম শ্রী অতীশ দীপঙ্কর ভৌমিক। আমাকে তুমি কি বলে ডাকবে? অমলা বলল। কমল বলল, সোনা, তোর পিসি হয়, অমলা পিসি। আর ডলপুতুলের মতো এই মেয়ে কমলা, ডাকে সবাই কমল বলে। সোনা খুব ধীরে ধীরে ওদের মতো কথা বলল, তুমি আমার কমল পিসি, তুমি আমার অমলা পিসি। কমলা খুব যেন খুশি। অমলা আবার রেলিংয়ে ঝুঁকে কি যেন দেখছে। সোনা বলল, কমল, তুমি ঘোড়ায় চড়তে পারো? কমল বলল, হ্যাঁ রে, তুই আমার নাম ধরে ডাকছিস? আমি দাদুকে বলে দেবো কিন্তু। সোনাকে কেমন বিমর্ষ দেখালো। সে বলল, আমি জ্যাঠামশাইয়ের কাছে যামু। সে রাগ করলে কমল অন্য কথায় এলো, বলল, আমি ঘোড়ায় চড়তে পারি। সোনাকে কাছে এনে বলল, যামু কি রে, যাবো বলবি। সে তবু যেন খুশি হয় না, অথবা ওর যেন এখন বলার ইচ্ছা, আমার এক পাগল জ্যাঠামশাই আছে। কিন্তু সে তা না বলে বলল, ছাদে বড় বড় পুতুল কেবল উইরা যায়। কমল বলল, নদীর পাড়ে কাশবনে ফুল ফুটলে ওরা স্থির থাকতে পারে না। বাকিটুকু বলল না, বাকিটুকু অমলাদি ওকে বলেছে। কাশ ফুল ফুটলে বসন ভূষণ ঠিক থাকে না, সব ফেলে কেবল নদীর চরে উড়ে যেতে চায়। পরীদের কথা শুনেই অমলা কেমন ফের ঘুম থেকে জেগে ওঠার মতো সোনাকে দেখল। সে যেন এই প্রথম দেখছে। সে সোনার চুলের ভিতর হাত রাখল। এবার সে ভুলে গেছে মতো বলল, কাদের ছেলে রে? ও মা, তুমি জানো না? এই না বললাম তোমাকে, আমাদের সোনা, চন্দ্রনাথ দাদুর ছেলে। ও মা, তাই বুঝি? তবে তো আমাদের জিনিস। এমন এক মুখ করে সে সোনাকে বুকের কাছে সাপটে ধরতে চাইল। সোনা একটু সরে দাঁড়ালো। মেয়ের শরীরে কি যেন গন্ধ, মিষ্টি। বাগানে বেলফুল ফুটলে সে এমন একটা গন্ধ পেত। মেয়ের চোখ এত নীল যে আকাশকে হার মানায়। সোনার একবার ইচ্ছা করছিল চোখ দুটো ছুঁয়ে দেখতে। বিষণ্ণ গোলাপের পাপড়ি ঝরে গেলে যেমন কাতর দেখায়, এই চোখ এখন তেমন কাতর দেখাচ্ছিল। কেবল হাই তুলছে অমলা। তুমি সোনা, এসো বলে সহসা সোনাকে জড়িয়ে ধরে আদর করতে চাইল। সোনা বলল, আমি জ্যাঠামশাইয়ের কাছে যামু। কি রে, দিদিকে ভয় পাস কেন? অমলা বলল, এই শোনো বলে কেমন ঝলমল করে উঠল খুশিতে। সোনার এমন মুখ, হাসি খুশি মুখ, ঝলমলে আকাশের মতো মুখ দেখতে বড় ভালো লাগলো। এসো, আমার সঙ্গে এসো। এসো না, ভয় কি? কমলের মতো আমি তোমার পিসি, তুমি আমাকে অমলা পিসি ডাকবে। এসো না। কমল বলল, আয় না, ভয় কি? ওরা সিঁড়ি ধরে নামবার সময় ছোট বউরানী বলল, কার ছেলে রে? সোনা, চন্দ্রনাথ দাদুর ছেলে। বৌঝিরা বলল, ও মা, এ কে রে? কমল গর্বের সঙ্গে যেন পরিচয় দিল, জানো না, চন্দ্রনাথ দাদুর ছেলে। এ ছেলে কথা বলে না। ওমা, এ কি ছেলে রে? অমলা হাসতে থাকলো। সোনা বলল, আমি জ্যাঠামশাইয়ের কাছে যাবো। কমলা যেন সোনার চেয়ে কত বড় এমন চোখে মুখে কথা বলল। না, লক্ষ্মী, তুমি এসো। দিদি, তুই সোনাকে ভয় দেখাস কেন রে? অমলা বলল, ভয় কোথায় দেখালাম? সোনা, এসো। লোকজন ভিড় ঠেলে ওরা ঠাকুরমার ঘরে ঢুকে গেল। এই ঘরটাও সেই বড় হল ঘরের মতো। বড় বড় খাট পড়েছে, বারান্দায় ময়না পাখি। যাবার সময় অমলা পাখির খাঁচাটাকে ঘুরিয়ে দিয়ে গেল। কমল কি যেন কথা বলল পাখিটার সঙ্গে। বলল, এর নাম সোনা।
পাখিটা দাঁড় থেকে নেমে ডাকলো, কমল কমল, নাম বলো। সোনা সোনা, নাম বলো। পাখির গলায় সোনা তার নাম শুনে আশ্চর্য হয়ে গেল। সোনাকে দেখে পাখিটা তখন খাঁচার ভিতর থেকে বের হয়ে আসতে চাইছে। বড় এই ঘরটাতে ঢুকেই অমলা লাফ দিয়ে খাটের ওপর উঠে গেল। সে আলমারির ওপর থেকে বড় একটা চামড়ার সুটকেস টেনে নামালো। কি যেন ওরা দেবে সোনাকে। কমল ওর বাক্স খুলে ফেলল। ওরা কে আগে কি দেখাবে সেজন্য সুটকেস থেকে সব টেনে নামালো। অমলার বয়স আর কত, এই 11-12। কমলের বয়স কত, এই 9-10। কে জানে কার সঠিক বয়স। তবু দুজনের ভিতর সোনাকে খুশি করার জন্য প্রতিযোগিতা। এই দেখো সোনা, এই দেখো সোনা বলে পুঁতির মালা, ঝিনুক এবং ছোট ছোট নুড়ি পাথর বাক্স খুলে দেখালো। কমল বলল, তুমি কি নেবে সোনা? সোনা বলল, আমি কিছু নিমু না। অমলা বলল, এই দেখো কি সুন্দর ছবি, ছবি নেবে? না, আমি কিছু নিমু না। অমলা বলল, এই দেখো কি সুন্দর ময়ূরের পালক, পালকের কলম দিয়ে তুমি লিখতে পারবে। আমি জ্যাঠামশাইয়ের কাছে যামু কমল। ও মা, দিদি দেখ, সোনা আমাকে কমল ডাকছে, পিসি ডাকছে না। অমলা হাসল। পুচকে মেয়ের কি বড় হবার স্বাদ। সে এবার বলল, বায়োস্কোপের বাক্স নেবে সোনা? এখন যেন অমলা কমলা যে তার তুন থেকে শেষ অস্ত্র বের করেছে। অমলা বলল, চোখ রাখো, কি সুন্দর ছবি দেখা যাচ্ছে। দেখো কি সুন্দর একটা মেয়ে ডালিম গাছের নিচে, খোঁপায় ফুল গোঁজা। তারপর অমলা আর একটা ছবি লাগিয়ে বলল, দুজন সিপাই, মাথায় ফৌজি টুপি, পাশে দুটো বাঁদর, গলায় গলায় ভাব, পা তুলে সোনাকে দেখে নাচছে। সোনা এবার ফিক করে হেসে দিল। বাঁদর নাচছে দুপাশে। সে এবার সাহস পাচ্ছে যেন। অমলা বলল, এই দেখো। অমলা ছবিটা পাল্টে দিতেই সোনা দেখল একটা ঝর্ণা, একটা প্রজাপতি এবং ঝোপের ভিতর মস্ত এক বাঘ। সোনা চোখ বড় বড় করে বলল, অমলা, একটা বাঘ। এই রে, তুমি আমাকেও নাম ধরে ডাকছো? বলেই খুশিতে গালে গাল লেপটে দিল সোনার। সোনাকে নিয়ে অমলা কমলা একসময় ছাদে উঠে এলো। সন্ধ্যার অন্ধকার ক্রমে শীতলক্ষার বুকে নেমে আসছে। ডায়নামোর শব্দ ভেসে আসছে। চারিদিকে আলোতে আলোময়। মনে হয় যেন এখানে এসে সব পৃথিবীটা খুশিতে ঝলমল করে ফুটে উঠেছে। কত দূর পর্যন্ত আলো, আলোতে আলোময় মাটি এবং গাছ, ফুল, পাখি। কি উঁচু ছাদ! সে ছাদের উপর ছুটে বেড়ালো। কার্নিশের কাছে ঝুঁকে দাঁড়ালো। নিচে দিঘির জল, জলে আলোর প্রতিবিম্ব ভাসছে। দূরে শীতলক্ষা নদী এবং পাশে চর, তারপর পিলখানার মাঠ। মাঠে হাতিটা বাঁধা আছে। ছাদে দাঁড়িয়ে সে সব দেখার চেষ্টা করল। অমলা কমলার সঙ্গে সেই থেকে তার ভাব হয়ে গেছে। সে বাড়িময় ছুটে বেরিয়েছে। অমলা কমলার শরীরে কি যেন মৃদু সৌরভ। এই সৌরভ মনের ভিতর এক আশ্চর্য রং খুলে ধরছিল। অমলা কমলা ওর দুপাশে দাঁড়িয়ে কোথায় কি আছে, কোন দিকে গেলে মঠ পড়বে, মঠের সিঁড়িতে সাদা পাথরের ষাঁড়, গলায় তার মতি ফুলের মালা, আরও কী সব খবর দিচ্ছিল। এখন সে ছাদে উঠে এসেছে। ছাদের দুপাশে দুই মেয়ে তাকে কেবল বড় হতে বলছে। সে বাঁকে ফেলে অনেক দূর চলে এসেছে। সে যেন ক্রমে বড় হয়ে যাচ্ছে। ওর ভয় ভয় ভাবটা থাকছে না। যেমন মেলায় বিন্নির খই খেতে খেতে অথবা ঘোড়দৌড়ের মাঠে কালু শেখের ঘোড়া দেখতে দেখতে সে পৃথিবীর যাবতীয় মাধুর্য শুষে নিত, ঠিক তেমনি এই ছাদে আজ গ্রহ নক্ষত্র দেখতে দেখতে আকাশের মাধুর্য শুষে নেবার সময় তার মায়ের মুখ মনে পড়ে গেল। এই দুই মেয়ের ভালোবাসা তাকে আর ছোটাতে পারল না। ছাদের এক কোণে সে চুপচাপ দাঁড়িয়ে থাকল। বড় কাতর দেখাচ্ছে তাকে। অমলা কমলা আদর করতে চাইলে সে প্রায় কেঁদে ফেলেছিল। এত দূর দেশে এসে মায়ের জন্য মন খারাপ। ভিতরটা তার কেমন ছটফট করছে। আজ এ পর্যন্তই।
উপন্যাসের পঞ্চদশ পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সেই সব বন্ধুদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশানটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। গল্প পাঠ ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতন নমস্কার।